আমাদের আজকের গল্প কড়ি কাঠ, কলমে শর্মিষ্ঠা রায়। তুমি তাড়াতাড়ি করে ময়দাটা মাখো, এক্ষুনি তিথি এসে পড়বে। দুর্গা দিদিকে এই কথা বলে ত্রিধা বারান্দায় এসে দাঁড়ালো। বারান্দা তো নয়, একটা ছোট্ট ছাদের সমান। হরেক রকমের ফুল গাছ কৃত্রিম ঘাস দিয়ে বানানো একটা সুন্দর বাগানের মতো। দেখাশোনা করবার জন্য একটি নয় দুটো মালি। ত্রিধার স্বামী উজান একজন আইএএস। উপচে পড়া সম্পদ আর সচ্ছলতার আতিশয্যেই মাঝে মাঝে ত্রিধার দম বন্ধ হয়ে আসে। দুখানা রাঁধুনি, বাড়ি ভর্তি চাকর বাকর, দুটো বাঘের মতো অ্যালসেশিয়ান, কনভেন্টে পড়া দুটো অতি আধুনিক দুর্বিনীত ছেলে মেয়ে, আর রাশভারী স্বামী, এই নিয়েই আপাতত সুখের সম্ভারে ভরা বছর 40-এর ত্রিধার সংসার। এছাড়াও সরকারি গাড়ি, বিরাট বাংলো আর হাজার সুযোগ সুবিধা। কেরানির বাবার টানাটানি সংসারে দুঃখ কষ্টে বড় হওয়া স্বল্প শিক্ষিত ত্রিধা যেন এই সংসারে বড্ড বেমানান। শ্বশুর বাড়িতে প্রথম দিন পা দিয়ে ত্রিধা সেটা ভালো করে বুঝে গিয়েছিল। ত্রিধা কোনোভাবেই উজানের যোগ্য ছিল না। শুধুমাত্র ত্রিধার রূপ আর ঘরোয়া শান্ত স্বভাব ত্রিধাকে রাজরানী করে দিল। যদিও এটা ত্রিধার নয়, তার বাবা মায়ের মত। ত্রিধার নিজস্ব কোনো মত নেই, কোনো দিনই ছিল না। ছোটবেলা থেকেই ত্রিধা একটু বেশি পরিমাণেই শান্ত, প্রয়োজনের অতিরিক্ত। এই শান্ত স্বভাব, সহ্য শক্তি আর সবকিছু মেনে নেওয়ার অদ্ভুত ক্ষমতাই বোধহয় আজও ত্রিধাকে এই বাড়িতে টিকিয়ে রেখেছে। উজানের সাথে ত্রিধার আজ পর্যন্ত কখনো ঝগড়া হয়নি, কথা কাটাকাটিও নয়। এর কারণ ত্রিধার ওই মানিয়ে নেওয়ার ক্ষমতা। ত্রিধার কোনো বিশেষ চাহিদাও নেই, আসলে কখনো তৈরিই হয়নি। বাপের বাড়িতে বাবার মেটানোর ক্ষমতা ছিল না, আর শ্বশুর বাড়িতে চাহিদার অতিরিক্ত সবটাই পেয়ে যাওয়া। চাহিদা শুধু একটাই ছিল, ছবি আঁকা। সুন্দর সুন্দর ছবি আঁকতে পারত ত্রিধা। সুন্দর পোর্ট্রেট, ভোর অথবা সন্ধ্যার আকাশ অনায়াসে খাতার পাতায় নামিয়ে আনতে পারত, কিংবা তারা ভরা রাতের আকাশ অথবা একটা বর্ষার দিন। সবাই প্রশংসা করত সেই ছবির, এমনকি তার প্রতি উদাসীন উজানও না। কুচু তিথি আর ঋষি ত্রিধার 2 সন্তান, যারা মায়ের কোনো গুণই দেখতে পেত না আর সব কাজের খুঁত ধরত, তারাও ত্রিধার আঁকা ছবির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত। আজ বাড়িতে বিশাল পার্টি। উজানের সব বন্ধু বান্ধব, সরকারি উচ্চপদস্থ অফিসারেরা তাদের পরিবার সমেত আসবেন। এরকম হয় মাঝে মাঝে রবিবার দেখে, সমাজের উঁচু তলার লোকজন সব। ত্রিধা ওদের সামনে কেমন যেন আড়ষ্ট হয়ে থাকে। ও এসবের মধ্যে বড্ড বেমানান। উজান বিরক্ত হয়, বলে এতদিনেও তোমার অভ্যাস হলো না? বাইরে না বেরিয়ে বাড়িতে বসে বসে ছবি আঁকলে এমনিই হয়, কেমন যেন বুড়িয়ে গেছো তুমি। আমার কলিগদের বউদের দেখো, ফুরফুরে প্রজাপতির মতো চেহারা সব, সারাদিন পার্লারে পড়ে থাকে, পেগের পর পেগ উড়িয়ে দেয়। আর তুমি বাড়িতে বসে খেয়ে খেয়ে গোল ফুটবল হয়ে গেছো, সবসময় শুধু শাড়ি। এখনও মদের গন্ধে তোমার বমি পায়। তোমায় নিয়ে সবাই হাসাহাসি করে, জানো তুমি। করুক, তাতে ত্রিধার কিচ্ছু যায় আসে না। ও মরে গেলেও কখনো মিসেস বোস কি মিসেস ব্যানার্জির মতো হতে পারবে না। ত্রিধা তো ওরকম হতেও চায়নি কখনো। ও মায়ের মতো করে সংসার করতে চেয়েছিল, মাসের শেষের টানাটানির সংসার। এত সুখ, এত প্রাচুর্য ও তো সত্যিই কখনো চায়নি। ছেলে পুলে আর স্বামী নিয়ে একটা সাধারণ সংসার হলেই তোর চলে যেত। ও গৃহকর্ত্রী হতে চেয়েছিল, যে গৃহের সর্বত্র ওরই ছোঁয়া থাকবে। সারাদিন আঁচল কোমরে গুজে সুন্দর করে নিজে হাতে সংসার করবে। শুধু একটা ঠিকে কাজের লোক হলেই তোর বেশ চলে যেত। সারা বাড়ি ভর্তি এত ঝি চাকর, লোক লস্কর, কি প্রয়োজন ছিল? সারাদিন তোর কোনো কাজই নেই। এক এক সময় মনে হয় ত্রিধা যেন এ বাড়ির অতিথি। এই সংসার যত না ওর, তার চেয়ে অনেক বেশি ওই কাজের লোকগুলোর। ও যেন এ বাড়িতে বাড়তি। ত্রিধা এ বাড়ি থেকে চলে গেলেও বিশেষ কোনো অসুবিধা হবে না। ছেলেমেয়েরাও কাজের লোকের থেকে মায়ের খুদ ধরতেই বেশি অভ্যস্ত। মায়ের কাছে দুদণ্ড বসবারও সময় নেই ওদের। বন্ধু বান্ধব, টিউটর, প্রজেক্ট আর মোবাইল, এতেই সবসময় ব্যস্ত ওরা। ত্রিধার খুব ইচ্ছা করে ওদের মাথায় হাত বুলিয়ে দিতে, যেমন ত্রিধার মা ওদের মাথায় হাত বুলিয়ে দিত। ত্রিধা কেমন যেন তখন মায়ের কোমর জড়িয়ে কোলে মুখ গুজে শুয়ে পড়ত। কই, ওরা তো তেমন করে কখনো শোয় না। খুব ছোট থেকেই উজান ওদের আলাদা ঘরে শোয়া পছন্দ করত। বলতো মা বাবার সাথে এক ঘরে শোয়া সে নাকি অসভ্যতা।
বিদেশে নাকি একটু বড় হলেই বাচ্চাদের আলাদা করে দেওয়া হয়। বাচ্চারা সবসময় বাবা মাকে জাপটে ধরে ঘ্যান ঘ্যান করে না, গভর্নেন্সের কাছেই মানুষ হয়, এটিকেটস ম্যানার্স শেখে, নিজেদের মতো করে বড় হয়। ওদের পেছনে খিটখিট করা ছাড়ো। ত্রিধা জানে এ বাড়িতে ঘরের অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, অভাব যদি কিছু থাকে সেই বাড়ির মানুষগুলোর মধ্যেকার পারস্পরিক বন্ধনের। বাচ্চাদের সাথে ত্রিধার যে সুতোর টান তা যেন কবেই ছিঁড়ে গেছে। ওরা ওর গায়ে গায়ে থাকে না, আশেপাশে ঘুরঘুরো করেও বায়নাও করে না, আচমকা জড়িয়ে ধরে না। ওর গায়ে সেই মামা গন্ধটাও যেন কবেই হারিয়ে গেছে, ত্রিধার মায়ের গায়ে যেটা সবসময় লেগে থাকতো। ত্রিধার মাঝে মাঝে মনে হয়, এটাকে কি সংসার বলে? এখানে শুধুই এক ছাদের নিচে একসাথে কতগুলো মানুষ বাস করে, যারা প্রত্যেকে এক একটা আলাদা দ্বীপের বাসিন্দা। আর এই প্রত্যেকটা দ্বীপ একটা আর একটার থেকে অতল জলরাশি দিয়ে বিচ্ছিন্ন। এখানে কেউ কারোর কথা শুনতে পায় না, কেউ কারোর ব্যথা টের পায় না, কাউকে মনের কথা খুলে বলা যায় না। এখানে আবেগের কোনো স্থান নেই, সবার অনুভূতি মরে গেছে। কেউ কাউকে জড়িয়ে ধরে কাঁদে না, কেউ প্রাণ খুলে হাসে না। এগুলো নাকি ব্যাড ম্যানার্স। এই সংসারে যন্ত্রের নিয়মে দিনরাত হয়, সবাই ঘড়ির কাঁটা মেপেই চলে। সাধারণ মানুষের সাথে এরা কেউ মেশে না। উজান মনে করে টাকা দিয়েই সব সম্পর্ক টিকিয়ে রাখা যায়, তাই ত্রিধার বাপের বাড়িতে নিয়ম করে টাকা পাঠায়। কিন্তু ইচ্ছা মতো বাপের বাড়ি যাওয়ার অনুমতি পায় না ত্রিধা। ওর নিম্ন মধ্যবিত্ত রিটায়ার্ড বাবার মা, বড়লোক জামাইয়ের টাকা পেয়েই খুশি, মেয়েকে দেখার ইচ্ছাও হয় না কখনো। কত সুখে আছে ত্রিধা, প্রাচুর্যে ঐশ্বর্যে টইটুম্বুর, শুধু ভালোবাসাটাই জানে। বেঁচে থাকতে ওটার আর কি দরকার? ওটা তো একটা ফালতু অনুভূতি। তাদের মতো ঘরে কটা মেয়ের এত ভালো বিয়ে হয়? সত্যি মা, তুমিও তোমার ত্রিধাকে এতটুকু বুঝলে না? ত্রিধা কি কখনো সম্পদ প্রাচুর্য চেয়েছিল? ও তো চেয়েছিল শুধুই একজন সরল সাধারণ স্বামী, যার মধ্যে মানুষের সব গুণ থাকবে, যে যন্ত্র হবে না, যার মন থাকবে। ত্রিধা তো এমন একটা সংসার চেয়েছিল যেখানে রাগ অভিমান ঝগড়া অশান্তি সবকিছুই থাকবে, অভাব অনটনও থাকবে, কিন্তু সে সম্পর্কের মধ্যে কোথাও জোর থাকবে, অধিকারও থাকবে। সে সম্পর্ক শীতল উদাসীন মরা সম্পর্ক হবে না। সে সম্পর্কে ঢেউয়ের ওঠাপড়াও থাকবে। হয়তো বা স্বামী স্ত্রীর ঝগড়ায় বাড়িতে কাকচিল বসবে না, কিন্তু ভালোবাসা বিশ্বাস আর আদরে প্রতিটা রাত কাবার হয়ে যাবে। সে সংসারে ত্রিধার অস্তিত্ব থাকবে পুরোপুরি। সেখানে কেউ তাকে মোমের পুতুল করে সাজিয়ে রাখবে না। এখন প্রায় রাত 12টা। পার্টি এখন দুর্দান্ত জমে উঠেছে। মদের নেশায় সবাই মোটামুটি আউট, মানে আউট অফ কন্ট্রোল। হাসি আর হই হুল্লোড়। ত্রিধা এইমাত্র উজানের নজর এড়িয়ে নিচের হল থেকে দোতলা শোবার ঘরেই উঠে এসেছে। ছেলেমেয়ের ঘরে উকি দিল ত্রিধা। দুজনের আলাদা দুটো ঘর, দুটো ঘরে নীল রাতবাতি জ্বলছে। ওরা হয়তো ঘুমিয়ে পড়েছে। একটু সাবধানে ছেলের ঘরে ঢোকে ত্রিধা। ছেলেটা অকাতরে ঘুমোচ্ছে। ওর মাত্র ক্লাস 4, মাত্র 5 বছর বয়সেই ওর আলাদা শোয়ার ব্যবস্থা করে দিয়েছে উজান। প্রথম প্রথম ঋষি খুব কাঁদত। ত্রিধা ওর সাথে খানিকক্ষণ থেকে ওকে ঘুম পাড়িয়ে নিজের ঘরে ফিরে যেত। মাঝরাতে ঋষি ঘুম ভেঙে উঠে মা মা করে চিৎকার করলেও ত্রিধাকে ওর ঘরে যেতে দিত না উজান। বলতো, ওকে মানুষ হতে দাও ত্রিধা, সারা জীবন যে তুমি ওকে আগলে রাখবে না এটা ওকে বুঝতে দাও, না হলে ওরই ক্ষতি। কিন্তু উজানকে কে বোঝাবে যে সারা রাত ছেলে কোকিয়ে কাঁদলে মায়ের ঘুম আসে না? তবুও এভাবেই আস্তে আস্তে ঋষি একা একা শুতে শিখে গেল। এভাবেই মা ছাড়া বাঁচতেও শিখে গেছে ছেলেটা, ঠিক ওর বাবার মতো কঠোর নির্মম। তাই মা ছুলে বিরক্ত হয়, একটু গায়ে হাত দিলেই হাত সরিয়ে দেয়, বলে প্লিজ মম যাও, আমার অনেক হোমওয়ার্ক বাকি। খুব জোরে এসিটা চলছে, কেমন শীত শীত করছে ত্রিধার। এসির টেম্পারেচার একটু বাড়িয়ে ছেলের গায়ে একটা হালকা চাদর দিয়ে দেয় ত্রিধা। ঋষির ঘর থেকে বার হয়ে তিথির ঘরের দিকে এগোয় ত্রিধা। নিচ থেকে এখনো টুংটাং গ্লাস আর প্লেট চামচের আওয়াজ আসছে। এখন রাত প্রায় 12টা 20। কখন সব শেষ হবে কে জানে। বাইরে লনে গাড়ির সারি, কাজের লোকেরাও সবাই নিচে ওদের সেবায় ব্যস্ত। তিথির ঘরে ঢোকে ত্রিধা। তিথি এখনো জেগে, মোবাইলের হালকা আলোয় তিথির মুখে আলো আধারি অস্পষ্ট। ত্রিধার পায়ের শব্দে চমকে ওঠে তিথি, তুমি এখনো ঘুমাওনি? এ বাড়িতে পেটের ছেলে মেয়েকে তুই বলা যায় না। উজানের কড়া হুকুম ভীষণ রকমের অভদ্র শোনায়। তিথির এখন ক্লাস 10,
এই 16-17 বছর বয়সটা খুব বিপজ্জনক ত্রিধা জানে। একদিন তো এই বয়সটাও ত্রিধা পার করে এসেছে। ত্রিধা ধীর পায়ে এসে তিথির খাটের একটা পাশেই বসে। তিথি বিরক্ত হয়, বেশ সাজালো গলায় বলে, প্লিজ মম যাও, জানো তো এখন অনলাইনে অনেক কাজ থাকে। এত রাতে? ভ্রু কুচকে জিজ্ঞাসা করে ত্রিধা। সো হোয়াট, তুমি কি সব বোঝো নাকি? ত্রিধা ফিরে আসে নিজের ঘরে। বড় ক্লান্ত লাগছে, বড় বেশি ক্লান্ত লাগে আজকাল। কোথায় যাবে ত্রিধা? ওর বাচ্চাগুলো কেন এত নির্মম, এত স্বার্থপর? ওরা তো ওরই নিজের রক্তে তৈরি, তবু কেন? মাকে খুব মনে পড়ছে ত্রিধার। আর পারছি না মা, আর যে পারছি না। শোয়ার ঘরের লাগোয়া বারান্দায় এসে দাঁড়ায় ত্রিধা। বারান্দার আলো জ্বালে না। একটু আগে বোধহয় বৃষ্টি হয়েছে। নিচে লনের ঘাসগুলো বেছা, আলো পড়ে চকচক করছে। লর্নে ভর্তি গাড়ি আর আকাশ ভর্তি তারা। মাঝখানে যে ত্রিধার কি কাজ, ত্রিধা আজও বুঝল না। ছোট্ট একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল ত্রিধা। আঁচলের পিনটা খুলে আঁচলটা একটু আলগা করে দেয়। ঠান্ডা ভিজে ভিজে একটা হাওয়া দিচ্ছে, বেশ লাগছে ত্রিধার। হঠাৎ ভীষণ জোরে চমকে ওঠে ত্রিধা। ওর পিঠকাটা ব্লাউজের খোলা অংশে কে যেন হাত রেখেছে। কি ভীষণ উষ্ণ হাতটা! ও মাগো! বুকের ভেতরটা ধক করে ওঠে ত্রিধার। এই অন্ধকার বারান্দায় কে ঘাপটি মেরেছিল? আরে আরে, ভয় পেলেন নাকি মিসেস মিত্র? ত্রিধা চমকে পেছনে ফিরে। একজন পুরুষ। অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না। ত্রিধা দ্রুত পায়ে গিয়ে বারান্দার আলো চালে। মিস্টার অর্ক ব্যানার্জি, উজানের কলিগ। কি ব্যাপার মিস্টার ব্যানার্জি, আপনি এখানে? কেন মিসেস মিত্র, আসা কি বারণ নাকি? মিস্টার ব্যানার্জি সারা গায়ে মদের গন্ধ। ত্রিধার গা গোলাচ্ছে। ত্রিধা লক্ষ্য করল মিস্টার ব্যানার্জি ঠিক করে দাঁড়াতেও পারছেন না, কথাও বেশ জড়ানো। নেশা ভালোই চড়েছে। আপনি এখানে এলেন কি করে? ত্রিধা কৌতূহল নিয়ে প্রশ্ন করে। মিস্টার ব্যানার্জি ডান হাতের তর্জনী দিয়ে বারান্দার বাদিকটা দেখান। ত্রিধা এবার বুঝতে পারে যে বারান্দার বাদিকে যে ঘোরানো লোহার সিঁড়ি আছে, ওটা বেয়েই উপরে উঠে এসেছেন অর্ক। ত্রিধা একটু গম্ভীর হয়ে বলে, আপনি এখন নিচে যান, অনেক রাত হয়ে গেছে, আমি এখন ঘুমোবো। ভয় ত্রিধার গলা তখন কাঁপছে। অর্ক জড়ানো গলায় বলেন, কেন ত্রিধা, আমি কি তোমার সাথে একটু গল্প করতে পারি না? তুমি জানো না আজ তোমাকে কত সুন্দর লাগছে। ত্রিধা ভয় বেশ কিছু পা পিছিয়ে যায়, আর অর্ক বেসামাল পা একটু একটু করে তার দিকে এগোতে থাকে। এবার রীতিমতো ভয় পেয়ে যায় ত্রিধা। খোলা বারান্দা থেকে ঝুঁকে আপ্রাণ চিৎকার করতে থাকে, উজান, উজান কোথায় তুমি? একবার ওপরে এসো এক্ষুনি। উজান, উজান, ত্রিধা আপ্রাণ চেঁচাচ্ছে। অর্ক ব্যানার্জি এবার একটু থতমত খেয়ে গেলেন যেন। জড়ানো গলায় ত্রিধাকে শান্ত করবার চেষ্টাও করতে লাগলেন। আরে ম্যাডাম, কি হলো আপনার? উজানকে কেন ডাকাডাকি করছেন অযথা? ও বেচারা ব্যস্ত আছে তো নিচে। কথা বলতে বলতে অর্ক যতই ত্রিধার কাছে এগিয়ে আসে, ত্রিধা ততই জোরে চেঁচাতে থাকে। আসলে মদ আর মাতাল এই দুটোতেই ত্রিধার খুব ঘৃণা। উজানের পার্টিতে যদিও মদ চলে, কিন্তু সে শুধুমাত্রই অতিথি অভাগ্যতদের জন্য। উজান নিজে কখনো মদ খায় না। এদিকে ত্রিধার চেঁচামেচিতে তিথি উঠে এসে দাঁড়িয়েছে বারান্দায়। ঋষিও ঘুম চোখে উঠে এসে কিছু না বুঝতে পেরে মায়ের দিকে তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে। তিথিও ঠিক বুঝতে পারে না ব্যাপারটা। ও ঘোরানো লোহার সিঁড়ির মুখে দাঁড়িয়ে উজানকে ডাকতে থাকে, বাপি, একবার ওপরে উঠে এসো প্লিজ, দেখো মম কেমন করছে। কিছুক্ষণ বাদেই উজান হন্তদন্ত হয়ে ওপরে উঠে আসে। তার পেছনে বাড়ির কাজের লোকেরা আর উজানের কিছু বন্ধু বান্ধব। অর্ক ব্যানার্জি ততক্ষণে ভ্যাবাচ্যাপা খেয়ে বারান্দার টাঙিয়ে রাখা দোলনায় বসে পড়েছেন, আর পকেট থেকে রুমাল বার করে ঘন ঘন ঘাম মুছে চলেছেন। উজান হাঁপাতে হাঁপাতে ওপরে উঠে তিথিকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তিথি, কি ব্যাপার? তিথি একটু কাঁদো কাঁদো স্বরে বলে, ঠিক বুঝতে পারছি না বাপি। ত্রিধা ততক্ষণে দৌড়ে উজানের কাছে চলে এসেছে। দেখো উজান, মিস্টার ব্যানার্জি। ত্রিধা দোলনার দিকে আঙ্গুলি নির্দেশ করে। উজান অবাক হয়ে ত্রিধার দিকে তাকিয়ে আছে। দোলনার দিকে একবার তাকিয়ে শান্ত স্বরে ত্রিধাকে বলে, হ্যাঁ অর্ক, তো কি হয়েছে? আমি তোমার কথার মাথামুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না ত্রিধা, একটু ক্লিয়ার করে বলবে প্লিজ। ত্রিধার গলা তখনও কাঁপছে। কোনো রকমে বলতে থাকে, জানো উজান, উনি চুপি চুপি অন্ধকারে ওপরে উঠে এসেছেন। ত্রিধাকে কথার মাঝেই থামিয়ে দিয়ে উজান বলে, চুপি চুপি তো নয়, নিচে অত লোকের মাঝখানে অর্কর খুব সাফোকেটিং লাগছিল, তাই আমি ওকে বললাম ঘোরানো সিঁড়ি দিয়ে একটু দোতলার বারান্দায় চলে আসতে।
কারণ লনে তো প্রচুর গাড়ি আর বসবারও তেমন কোনো জায়গা নেই, তাতে তুমি এত রিয়াক্ট কেন করছো? উজানের কথায় ত্রিধা খানিকটা হকচকিয়ে যায়, তারপর ধীরে সুস্থে বলে, কিন্তু উনি। এবার মাঝপথে ত্রিধাকে থামিয়ে দেয় অর্ক। কিন্তু কি ম্যাডাম? আরে ভাই উজান, আমি তোমার বউয়ের সাথে শুধু একটু কথা বলতে গিয়েছিলাম, তাতেই উনি ভূত দেখার মতো এমন চিৎকার করলেন, আমি তো পুরো ভয় পেয়ে গেছি ভাই। ভাবলাম কি এমন অন্যায় করে ফেলেছি রে বাবা। অর্কর কথা শেষ হতেই ত্রিধা চিৎকার করে ওঠে, অসভ্যতা করেছেন আপনি আমার সাথে, আমাকে অপমানজনক কথা বলেছেন। অর্কর নেশা যেন ছুটে গেছে, পুরো ঝগড়া করার মুডে সে ত্রিধার দিকে কয়েক পা এগিয়ে যায়। কি অসভ্যতা করেছি আমি আপনার সাথে ম্যাডাম? উজানের দিকে তাকিয়ে অর্ক বলে, তোমার বউ কি সাইকো নাকি? আমার মনে হয় কোনো ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত ইমিডিয়েট। তোমার ডক্টর চৌধুরীকে মনে আছে? ওনার সাথেই একবার কনসাল্ট করে দেখতে পারো। ত্রিধা কিছু একটা বলতে গিয়েছিল, উজান ওকে ধমকে থামিয়ে দেয়। তুমি কি পাগল হয়ে গেছো ত্রিধা? কেন শুধু শুধু সিন করছো? ত্রিধাকে ধরে অল্প ঝাঁকুনি দেয় উজান। ঝাঁকুনির ফলে ত্রিধার পিন খোলা শাড়ির আঁচল বেশ খানিকটা নেমে আসে। ত্রিধার সেদিকে খেয়াল নেই, ওর চোখে তখন জল ছলছল করছে। উজানের এমন রূপ এই প্রথম দেখল ত্রিধা। ত্রিধাকে এতটা উতলা হতে দেখে উজানও আজ বেশ অবাক। অবাক ওখানে উপস্থিত সমস্ত লোকজন, এমনকি তিথি আর ঋষিও। ওরা বুঝতে পারছে না মায়ের আজ কি হলো। শুধু অর্ক ব্যানার্জির ঠোঁটে হালকা ঝয়ের হাসি। ত্রিধার বুক থেকে আঁচল সরে গেছে, চোখের জল গাল বেয়ে গড়িয়ে এসেছে। উজানোকে হালকা ধাক্কা দেয়, যাও ঘরে গিয়ে নিজেকে সামলাও, এখানে দাঁড়িয়ে আর সার্কাস করো না। ত্রিধার সম্বিত ফেরে আঁচল ঠিক করেও ছেলের ঘরে যায়। ঘড়িতে তখন প্রায় রাত 1:30। একে একে লনে রাখা গাড়িগুলোও যেতে শুরু করেছে। ঋষি খাটের ওপর বসে আছে, চোখে মুখে হাজার জিজ্ঞাসা। ত্রিধা ওকে জড়িয়ে ধরে বললে, আমাকে আজ রাতে তোর কাছে একটু শুতে দিবি বাবা? ঋষি ত্রিধার চোখের জল মুছিয়ে দে বলে, কেঁদো না মম, তুমি আজ আমার কাছে শুয়ে পড়ো। ঋষির কথা শুনে ত্রিধা ওকে জড়িয়ে আরও কাঁদতে থাকে। সেই রাতে ত্রিধা আর শাড়ি পাল্টায় না, রাত পোশাকও পরে না, কোনো রকমে ছেলের পাশে গুটিয়ে শুয়ে পড়ে। আজ কতদিন পরে ত্রিধা ছেলের পাশে শুয়েছে, খুব ভালো লাগে ত্রিধার। ঋষির গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়। ঋষি আরও খানিকটা সরে আসে মায়ের কাছে। ত্রিধা চোখ বন্ধ করে ভাবে উজানের কথা। বিশ্বাস করলো না, বিশ্বাস করলো এই মাতালটার কথা। কি করলে ভালো হতো? এই মাতালটার অসভ্যতা চুপচাপ মেনে নিলে, নাকি দোতলার বারান্দা থেকে নিচে ঝাঁপ দিলে? ত্রিধা জানে না। সেই রাতে আর ভালো করে ঘুমোতে পারল না ত্রিধা। খুব ভোরে উঠে পড়ল, তখনও সবাই ঘুমোচ্ছে। ত্রিধা ঘুম থেকে উঠেই হিরুদাকে ফোন করলো। হিরুদা ওদের খুব পুরনো ড্রাইভার, ত্রিধাকে মেয়ের মতোই স্নেহ করেন। ত্রিধা হিরুদাকে ফোন করে ডেকে পাঠালো, বলল সকাল 10টার পর একবার আসতে। 10টার পরই উজান বেরিয়ে যায় তার নীলবাতিওয়ালা গাড়ি করে। গলির মুখটা খুঁড়ে রেখেছে, একেই খুব সরু গলি, গাড়ি ঢোকানো খুব মুশকিল। তাতে আবার বৃষ্টি হয়ে কাদায় চাকা বসে যাওয়ার সম্ভাবনাও প্রবল। তাই গাড়িটা গলির মুখেই ছেড়ে দিতে হলো। শাড়িটা বেশ খানিকটা তুলে কাদা বাঁচিয়ে খুব সাবধানে ত্রিধা বাপের বাড়ির সামনে এসে দাঁড়ালো। ত্রিধাদের উত্তর কলকাতার এই অতি পুরনো বাড়িতে বেল নেই। 2-3বার কড়া নেড়েও কোনো সাড়া না পেয়ে ত্রিধা মা মা করে ডাকতে থাকে। ত্রিধার বাবা এসে দরজা খুলে দেন। অনেক দিন পর মেয়েকে দেখে ত্রিধার বাবার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ত্রিধার মনে হয় বাবা আগের চেয়ে আরও অনেকটা রোগা হয়ে গেছে। মা কোথায় বাবা? তুমি কেমন আছো? শরীর কি তোমার খারাপ? একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেলল ত্রিধা। না, আমি ঠিকই আছি। তোর মুখটা এমন শুকিয়ে গেছে কেন মা? তুই ভালো আছিস তো? আছি। এ কথা বলে ত্রিধা ভেতরের ঘরে যায়। ত্রিধার মা রান্না করে আনাজপাতি নিয়ে কাটতে বসেছিলেন। মেয়ের গলা পেয়ে চমকে ওঠেন। কী রে, তুই এত সকালে সব কিছু ঠিকঠাক আছে তো? কেন মা, কিছু না হলে বুঝি আসতে নেই? না না, তা কেন, আসলে চিন্তা হয় তো। আমার জন্য তোমাদের আর অত চিন্তা করতে হবে না। আমি খুব ভালো আছি, খুব সুখে। অঢেল টাকা থাকলে মানুষ যেমন সুখে থাকে, ঠিক তেমনি সুখে। দুঃখকে আমি এই বাড়িতে রেখে দিয়ে চলে গেছি মা, 19 বছর আগে। এমন করে কথা বলছিস কেন ত্রিধা? ভয় আমার বুক কেঁপে উঠছে। কি হয়েছে মা? আমি তো তোকে খুব ভালো করে চিনি মা। আমি যে তোর মা, আমাকে বল কি হয়েছে। চল ঘরে গিয়ে বসি, চা খাবি একটু? চা খাবো, ভীষণ মাথা ধরেছে।
কাল রাতে ভালো করে ঘুম হয়নি? ও মা, সে কি, কেন? কিছু না, এমনি। ঠিক আছে, তুই ঘরে যা, আমি চা নিয়ে যাচ্ছি। ত্রিধার শোভার ঘরে গিয়ে বসে। বড় মলিন অগোছালো হয়ে আছে ঘরকানা, দারিদ্র্যের চিহ্ন সর্বত্র। ত্রিধা খাটে উঠে শুয়ে পড়ে। এত মলিনতা তবু বড় ভালো লাগে। পুরনো বাড়ি, নোনা ধরা দেওয়াল, ফেটে যাওয়া মেঝে, মলিন আসবাব, তবু কত আপন। এখানে ত্রিধাকে ভয়ে ভয়ে থাকতে হয় না, মেপে মেপে কথাও বলতে হয় না, নিজেকে লুকিয়ে রাখতে হয় না, কোনো মুখোশ পড়তেও হয় না। এখানে যে মানুষগুলো থাকে তাদের চেয়ে বেশি আপন তার আর কেউ নেই। ত্রিধা নিশ্চিন্তে চোখ বন্ধ করে। আচমকা মায়ের ডাকে তন্দ্রা ভাঙে তার। মায়ের হাতে চায়ের কাপ, ডিশে দুটো বিস্কুটও। মায়ের শাড়ির আঁচলের একদিকটা ছেঁড়া, ব্লাউজটাও খুব পুরনো, রংচটা। ত্রিধা উঠে বসে, মায়ের হাত থেকে চায়ের কাপটা নেয়। পাশে কখন বাবাও এসে বসেছে টের পায়নি। ছেলে মেয়ে দুটোকে আনলি না? মা জিজ্ঞাসা করে। ওরা এখানে একদম আসতে চায় না মা, জানোই তো। কতদিন ওদের দেখিনি, তুই যে হঠাৎ এলি, উজান জানে? না, কিছু বলিনি, ও বেরিয়ে যাওয়ার পরেই আমি বের হয়েছি। সে কি রে, উজান পরে জানলে পারলে অশান্তি হবে না? এখন তো সব হয়ে গেছে মা, সব সয়ে গেছে। আর তো কোনো উপায় নেই। শুধু নিজের মনে বলতে থাকি, উজানের সাথে আমার কখনো ঝগড়া হয় না, চিৎকার চেঁচামেচি কিছুই না, শুধু কথা বন্ধ হয়ে যায়। সব কিছু নীরব হয়েছে আরও বেশি। সেই ভয়াবহ নীরবতা, সে যে কি অসহ্য দামাচাপা, তোমাদের কি করে বোঝাই বলো তো? তোর বাবার ওষুধগুলো এ মাসে এখনও কেনা হয়নি, কিছু যদি দিতিস। আহা, থাক না ওসব কথা, ত্রিধার বাবা বাধা দেয়। বলছি কি আর সাধে, আমার কি আর অন্য উপায় আছে? মা আঁচলে চোখ মোছে। ত্রিধারও চোখে জল চলে আসে। ব্যাগ থেকে বেশ কতগুলো 500 টাকার নোট বের করে মায়ের হাতে দেয়। আর মনে মনে বলে, মা গো, আমাকে যে তোমরা চারদিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছ, আমার যে আর কোথাও পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই। যারা আমার রক্তে তৈরি আর যাদের রক্তে আমি তৈরি, এই 4টে মুখের চেয়ে বড় দয়া মা। যদি তোমার হাতে তুলে দেওয়া ওই টাকা কটা আমার নিজের রোজগার করা হতো, তবে বোধহয় অনেক বেশি শান্তি পেতাম। এ জীবনে আমার আর কিছুই করা হলো না, না নিজের জন্য আর না তোমাদের জন্য। আমি নামহীন, গোত্রহীন, অস্তিত্বহীন হয়ে রয়ে গেলাম এই পৃথিবীতে। যে যখন খুশি আমায় দুপায়ে মারি দিয়ে চলে যাবে, আমার কিছুই করবার থাকবে না। আমাকে আমার যোগ্যতার বেশি দরদ দেওয়া হয়েছে। এই কারণের কাছে, মহানুভবতার কাছে আমি চিরদিনের জন্য বিক্রি হয়ে গেছি, চিরদিনের জন্য আমৃত্যু। তোমরা কেউ তা বুঝলে না, কখনো বুঝবে না। বাপের বাড়ি ছেড়ে গলির মুখে এসে আবার গাড়িতে উঠে ত্রিধা। গাড়ি চলতে শুরু করবার ঠিক আগেই শুনতে পায় কে যেন তার নাম ধরে ডাকছে। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখে একজন বয়স্ক ভদ্রলোক তার গাড়ির দিকে এগিয়ে আসছেন। প্রথমে ত্রিধা চিনতে পারে না ভদ্রলোককে, একটু বেশি কাছে আসতেই ঠিক চিনে নেয় অলোক মামাকে। অলোক মামা সদা হাস্যময়, একজন খুব খোলা মনের মানুষ। সম্পর্কে ত্রিধার মায়ের পিস্তত দাদা, থাকেন এই অঞ্চলেই। ত্রিধার বিয়েতে নিমন্ত্রিত ছিলেন। অলোক মামার সাথে ত্রিধার সেই শেষ দেখা, সেই 19 বছর আগে। এই অলোক মামার কাছে ত্রিধার আঁকার হাতে করি, যা কিছু শেখা অলোক মামার কাছেই। অলোক মামা দুর্দান্ত চিত্রশিল্পী। চিত্রকলায় তার পেশা, নেশার ভালোবাসা। এত বছর বাদে এভাবে আবার মামার সাথে দেখা হয়ে যাবে ত্রিধা ভাবেনি কখনো। মামা একেবারে গাড়ির কাছে এসে বলেন, দেখলি তো, ঠিক চিনতে পেরেছি। চল, আজ আর ছাড়ছি না তোকে, আমার বাড়িতে চল। তোকে একটা দারুণ জিনিস দেখাবো, আমার নতুন স্টুডিও। দুপুরে খেয়ে তবে যাবি, তোর মামিমা খুব বেশ খুশি হবে। মামার মুখে সেই আগের মতোই একমুখ হাসি। অলোক মামা বয়সে প্রায় ত্রিধার বাবার বয়সী, কিন্তু বয়স্ক মানুষটাকে এতটুকু পাল্টে দিতে পারেনি। চেহারায় এতটুকু মলিনতা নেই, বিমর্ষ ভাব লেশমাত্র নেই কোথাও। অথচ ত্রিধার বাবা একই বয়সী হয়ে কতটা ভেঙে গেছেন, যেন নিঃশেষ হয়ে যাচ্ছেন প্রতিটি মুহূর্তে। বোধহয় মামা শিল্পী বলেই এখনও এত ভালো আছেন। যে কোনো শিল্প বা সাহিত্যের তো এটাই ম্যাজিক, মানুষকে বাঁচিয়ে রাখে তো শিল্পই। ত্রিধা অলোক মামাকে গাড়িতে তুলে নেয়। অলোক মামা নিঃসন্তান ত্রিধাকে মেয়ের মতোই স্নেহ করেন। ত্রিধা অলোক মামাকে বলে, তোমার বাড়িতে যাব, কিন্তু দুপুরে খাওয়াটা আজ আর হবে না, বাড়ি ফিরতেই হবে, ছেলে মেয়ে স্কুল থেকে ফিরবে। তুমি কিন্তু একেবারে বুড়ো হয়ে গেছো মামা, সে তো শরীরে মনে কিন্তু একেবারে 18 বছর। বলে মামা খুব হাসতে থাকেন, একেবারে হা হা করে।
ত্রিধার খুব ভালো লাগে এমন মানুষের সংস্পর্শে এলে খারাপ মনও ভালো হয়ে যায় নিমেষে। মনে হয় যেন পৃথিবীতে দুঃখ কষ্ট বলে কিছুই নেই। মামা বলেন, ত্রিধা তুই কিন্তু খুব মোটা হয়েছিস, একেবারে গিন্নি মা। তারপর নিচে পায়েলের সাথে গলায় বলেন, না রে তুই আমার মা। জানিস অনেক ছোটবেলায় তো মাকে হারিয়েছি। তুই যখন জন্মালি তোর মাকে বলেছিলাম, দেখ ছন্দা, তোর কোলে আমার মা আবার ফিরে এসেছে। সেই থেকেই তো আমার মা হয়ে গেছিস তুই। আর সাথে সাথে মেয়েরও। তোর তোর মায়ের সাথে অনেক দিন দেখা করা হয়নি, যাবো একদিন। হ্যাঁ রে ত্রিধা, তুই এখনও আঁকিস তো? খুব কম মামা, মাঝে মাঝে। ত্রিধা বলে, আকাশ সারিস না মা, শিল্পই তো শিল্পীর প্রমাণ। মামিমার সাথে দেখা হলো ত্রিধার, খুব খুশি হলেন। মামিমার শরীর অনেকটাই ভেঙে গেছে। কত বছর পরে অলোক মামার বাড়িতে এলো ত্রিধা। সেই আস্ত অল্প বয়সে আঁকা শিখতে, পুরোনো আমলের বাড়ি, তবে খুব মেনটেন করা হয়, পরিপাটি গোছানো, বোঝাই যায় যে একজন শিল্পীর বাড়ি। বড় বড় ঘর, আলো হাওয়া ভরা, উঁচু ছাদ আর কড়িকাঠ। অলোক মামা স্টুডিওটা দেখবার মতো, বিশাল বড় ঘর, বড় বড় জানলা, সারা দেওয়ার জুড়ে অজস্র ওয়াইল পেন্টিং। অলোক মামার সারা জীবনের সম্পদ। আর আছে নানা রকমের রং তুলি, ইজেল ক্যানভাস আর কিচিরমিচির পাখির ডাক। ত্রিধা অবাক হলো। অলোক মামাকে জিজ্ঞাসা করে, আচ্ছা মামা, এত পাখির ডাক কোথা থেকে আসছে? অলোক মামার ওপরে হাত তুলিয়ে দেখান, ওই দেখ মা, কড়িকাঠ, ওইখানে ওদের বাসা। খড়কুটো জোগাড় করে একটু একটু করে বানায়। শিল্পী তো ওরাও নিখুঁত কারিগর। প্রকৃতির কাছে শেখা শিল্পও এ। প্রকৃতি এদের শিক্ষায়ত্রী, আমি শিল্পী হয়ে ওদের কি করে তাড়াই? কড়িকাঠ তো ছাদকে ধরে রাখে, কড়িকাঠগুলোই তো এই বাড়ির অবলম্বন। আর তাতেই ওদের নিশ্চিন্ত আশ্রয়, তাই রেখে দিলাম ওদের ভরে। আশ্রয় হারা করব কেমন করে? তাহলে যে আমার মাথাতেই ওই কড়িকাঠ ভেঙে পড়বে রে মা। মামা জানো, তোমার এই স্টুডিও দেখে আমার আবার আঁকতে ইচ্ছে করছে। ত্রিধা বলে, চলে আসবি আমার কাছে, তোর যখন ইচ্ছা চলে আসবি। তুই আর আমি মিলে নতুন নতুন ছবি আঁকবো, জীবনের সব সাদা কালো রং দিয়ে ভরে দেব। আমার ছবির কত প্রদর্শনী হয় জানো? কত লোক আসে, কত প্রশংসা করে। তোর আঁকারও প্রদর্শনী হবে, আমি সব ব্যবস্থা করে দেব, আসবি তো? পার্টির রাতে সেই অপ্রীতিকর ঘটনার পর থেকে প্রায় 1 মাস হয়ে গেল। উজান আর ত্রিধার সাথে কথা বলে না। ছেলেমেয়েরাও কেমন যেন চুপচাপ, ওরা ওদের মাকে একটু এড়িয়ে চলে আজকাল। কাজের লোকেরাও দরকার ছাড়া ত্রিধার কাছে আর কথা হলো না। মাঝে মাঝে ত্রিধার মনে হয় এই এত বড় বিশাল বাড়িটা ওকে গিলে খেয়ে ফেলবে। এখানে একমাত্র ত্রিধাই যেন বেমানান আর অকাম্য। তার ছেলেমেয়ের কাছে তার এতটুকু মূল্য নেই। যে যতবার মতো সময় কাটাচ্ছে, তাদের মূল্যবান সময় ত্রিধার জন্য কষ্ট করবার মতো বাড়তি সময় তোদের কাছে নেই। এরই মধ্যে একদিন খুব গোলমাল হয়ে গেল। ঋষি স্কুলের পরীক্ষার রেজাল্ট খুব একটা ভালো হলো না। উজানকে ঋষির স্কুলের প্রিন্সিপাল ডেকে পাঠালেন। ঋষি যে ইদানিং পড়াশোনায় বেশ অমনোযোগী হয়ে উঠেছে এবং ক্লাসে বেশ দুষ্টুমি করছে, তা কেউ জানতে ভুলবেন না তো। এর ঠিক 2 দিন পরেই তিথির মোবাইলে অশ্লীল কিছু মেসেজ পাওয়া যায়। আর এও জানা গেল যে তিথি পাড়ারই একটা বখাটে ছেলের সাথে অন্য রকম সম্পর্কে জড়িয়ে। এই সমস্ত কিছু নিয়ে বাড়িতে ভয়ানক একটা অশান্তির পরিবেশ তৈরি হয়। উজান এই সমস্ত কিছুর জন্য ত্রিধাকেই দায়ী করে। তার বক্তব্য, ত্রিধা তার ছেলে মেয়েদের দেখাশোনা, মায়ের সঠিক কর্তব্য পালনেই ব্যর্থ হয়েছে। উজান ত্রিধাকে যা নয় তাই বলতে থাকে, এমনকি ত্রিধার বংশমর্যাদা আর বাপের বাড়ির আর্থিক সামর্থ্য নিয়েও কথা শোনাতে ছাড়েন না। একেই ত্রিধার পক্ষে দিনের পর দিন এই সমস্ত কিছু সহ্য করা বড় কঠিন হয়ে পড়েছিল। আর আজ যখন সব কিছু চরমে ওঠে, ত্রিধা আর নিতে পারে না। একদিন খুব ভোরে অন্ধকার থাকতে এক কাপড়ে প্রায় কপরদক শূন্য অবস্থায় ত্রিধা বাড়ি থেকে 4 বার হয়ে গেল। আশ্রয়হীন, নিরাপত্তাহীন ত্রিধা এই বিশাল পৃথিবীতে কোথায় যাবে জানে না। তবু কেন তার মনে হচ্ছিল ওই সুবিশাল বাংলো, ওই সমৃদ্ধির সংসারের চেয়েও পথ বোধহয় অনেক ভালো। ত্রিধা লক্ষ্যহীনভাবে হাঁটতেই থাকে। এক সময় বেলা বাড়ে, বাড়ি থেকে বার হয় না বলে ত্রিধা রাস্তাঘাটও ভালো করেই চেনে। খিদের জ্বালায় একসময় রাস্তার কল থেকে জল খায়। তারপর একটা পার্কের বেঞ্চিতে বসেই থাকে ঘন্টার পর ঘন্টা। ত্রিধা জানে না সে কি করবে, কোথায় যাবে।
ও জানে ওর বাবা মা ওকে রাখতে চাইবে না, কে তাদের সামর্থ্য নেই, তার উপর সমাজের ভয়। একবার আত্মহত্যার কথা ভাবে ত্রিধা, মনে হয় আর বেঁচে থেকে কী লাভ। অসম্মানের জীবন প্রায় প্রতিনিয়ত যাপন করবার চেয়ে মৃত্যুই ভালো। তার নিজের লোকেরাও তো তাকে আর চায় না। তাই ঠিক করে নেওয়ার ত্রিধা আত্মহত্যাই করবে সে। পার্কের বেঞ্চে বসেই 7-5 ভাবতে ভাবতে খেয়াল করে নিজে কখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। ত্রিধা বেঞ্চ ছেড়ে উঠতে যাবে এমন সময় কাদের কারোকে স্পর্শ পেয়ে চমকে ওঠে। আচমকা অচেনা স্পর্শে ত্রিধা চমকে ওঠে। পেছন ফিরে যাকে দেখে সে ত্রিধার খুব ভালো বান্ধবী অপরাজিতা, যাকে ত্রিধা আদর করে অপা বলেই ডাকত। অপার চোখে মুখে অপার বিস্ময়। ও কিছুতেই বুঝতে পারে না যে ত্রিধা এখানে এইভাবে কেন বসে আছে। ত্রিধা অপাকে দেখে হাউ হাউ করে কেঁদে ওঠে আর ত্রিধাকে জড়িয়ে ধরে। ত্রিধার কাছে বলতে সব ঘটনা মন দিয়ে শোনে। অপরাজিতার চোখেও জল আসে। অপার সাথে গাড়ি তুলেছিল। ত্রিধা বলে, আমাকে একটা জায়গা একটু পৌঁছে দিবি? অলোক মামা দরজা খুলেই একেবারে অবাক হয়ে যান। ত্রিধা কোনো প্রশ্নের জবাব দেওয়ার মতো অবস্থায়ও ছিল না। অপলোক মাকে সমস্তটা বুঝিয়ে বলে। ত্রিধা অনুরোধ করে যে তার বাবা মাকেও কিছু জানানো না হয়। তারা জানতে পারলে আবার ত্রিধাকে ওই বাড়িতেই ফিরে যেতে হবে। ত্রিধার ও বাড়িতে কখনো ফিরতে চায় না। ত্রিধার এই বিপর্যস্ত অবস্থা দেখে অলোক মামা খুব একটা দুঃখ পান আর তার সাথে ভীষণ চিন্তায় পড়ে যান। কি করবেন, ঠিক কী করা উচিত বুঝতেও পারেন না। এই মুহূর্তে ত্রিধার কাছে খুব কম খাওয়া দাওয়া আর দরকার একটা লম্বা ঘুম। অলোক মামা, মামিমা আর কাজের লোককে এভাবে খাবারের ব্যবস্থা করতে গেলেন। ত্রিধা বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে মাসিমার একটি কাঁচা শাড়ি পরে নেয়। পেট ভরে খেয়ে ক্লান্ত ত্রিধা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। খুব ভোরে ত্রিধার ঘুম ভাঙল। শরীরটা একদমই ভালো লাগছে না। মাথাটা বড্ড তার ধরে আছে। ফাঁস ফিরে দেখল মাসিমা পাশেই শুয়ে আছেন। ত্রিধা মাসিমার দেখে ফিরে শুলো। মামিমা তন্দ্রাচ্ছন্ন ছিলেন। ত্রিধার মাথায় হাত রেখে বললেন, এখন কেমন আছিস মা? কাল রাতে খুব জ্বর ছিল তোর, কোনো হুঁশ ছিল না। এত নিজের কষ্ট তোর মা। এত ভালো ঘরে তোর বিয়ে হয়েছে, এত ভালো বর, ছেলে মেয়ে ভরা সংসার। কি এত দুঃখে মাগো, কে তোমাকে কাঁদলো না? এত স্নেহের স্পর্শে ত্রিধার বুক তোলপাড় করা সমুদ্রের উতলে বের হয়ে এলো যেন। মামি মাকে জড়িয়ে ধরে ত্রিধা হাউ হাউ করে কেঁদে উঠল। ত্রিধার মনে হলো তার বুকের মাঝখানে অনন্ত মরুভূমির আদিকন্ত হাহাকার। কোথায় এক ফোঁটা জল নেই, একটুও শান্তি নেই, নেই 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 নেই। ত্রিধার জীবনে আর কিচ্ছু নেই। রাত দিন, সময়, কাজ, আনন্দ, গান কিছুই না। কেউ তাকে ভালোবাসে না। তার আর বেঁচে থাকার আর কোনো লাভ নেই। কেউ বাড়লে ত্রিধা স্নান করে একটু অল্প জলখাবার খেয়ে এলো। মামা বললেন, আয় তোকে একবার স্টুডিওটা দেখে ঘুরিয়ে নিয়ে আসি। স্টুডিওতে রবি ঠাকুরের একটা দারুণ ছবি, পোর্ট্রেট। অলোক মামা নিজের হাতে আঁকা। মামা বললেন, ত্রিধা একবার এই ছবিটার দিকে তাকিয়ে দেখ গুরুদেবের চোখের দিকে। ওখানে কি অপার শান্তি, অসীম ধৈর্য, কি অপরিসীম ক্ষমতা লুকিয়ে আছে। একবার দেখা। আর সবার উপরে এই মাটির পৃথিবীর প্রতি অফুরন্ত ভালোবাসা। তুই তো মাটির মেয়ে হয়ে রবীন্দ্রনাথের দেশের মাটি, যে মাটিকে রবীন্দ্রনাথ জানিয়েছেন বরাবর। তুই তো সেই দেশের মাটির মেয়ে। কেন কাঁদবি তুই? মাটিকে কখনো কাঁদতে কাঁদতে দেখেছিস? সব সহ্য করে সে। বিনিময়ে কি পায়? কিছুই পায় না। মাটির দুঃখেই আকাশ থেকে বৃষ্টি পড়েছে। মামা বলেন, দাঁড়া, তোকে একটা জিনিস দেখাই। চিনিস এই বইটা? গীত বিতান। এটা তোর কাছে রাখ। জানিস মা, এই বইটা আমার কাছে গীতার থেকে কিছু কম হলো না। যখন তোর খুব কষ্ট হবে, রাগ হবে অথবা অভিমানগুলোকে, তখন এটা বইয়ের পাতায় উল্টিয়ে দেখিস যে পাতাটা তোর সামনে পাবি, পেরে দেখিস, সব প্রশ্নের জবাব পেয়ে যাবি। ত্রিধা অলোক মামার হাত দুটো ধরে বললে, মামা আমি আবার রাখতে চাই, আমি বাঁচতে চাই মামা, আমি বাঁচতে চাই। অলোক মামা ত্রিধাকে বলেন, আঁকড়ে তো তোকে ধরবেই মা, ওটাই যে তোর ধর্ম। এগিয়ে চলে ত্রিধা, পেছনে আর আকাশ তাকায় না।
মা সরস্বতীর ছবি দিয়ে ত্রিধা প্রতিজ্ঞা করে। দুপুরে তার জলের ধারা। ত্রিধা বলে, মা, আমি নিজেকে তোমার পায়ে সমর্পণ করলাম, তুমি আমাকে গ্রহণ করো। আমি তোমার পূজা করে এই জীবন কাটিয়ে দিতে চাই। অলোক মামা তখন জোরে জোরে সরস্বতী স্তব করছেন। এখন ত্রিধার দিনের অনেকটা সময় অলোক মামার স্টুডিওতেই কাটে। আঁকায় মগ্ন হয়ে আছে ত্রিধা, বলা যায় ডুবে আছে একেবারে। বাইরের জগৎ, সময় অথবা দিন রাতের হিসেব কিছুই থাকে না আর তার। অপূর্ব সব চিত্রকলার ভ্রষ্টা সে। ছবি যেন কথা বলে। অলোক মামা ভাবেন, এভাবেই শান্তিতে থাকুক মেয়েটা, সব সংকীর্ণতা, নিচুতা, ঘৃণা আর হিংসা থেকে অনেক দূরে ধ্যানমগ্ন হয়ে থাকুক। মা সরস্বতীর একটা অপূর্ব ছবি এঁকেছে ত্রিধা। গুরু মুগ্ধ হয়ে যান শিষ্যার নিষ্ঠায়। বলেন যে, আমার সৃষ্টির চেয়েও অনেক উচ্চমানের ত্রিধা। মা সরস্বতী স্বয়ং তার তুলিতে বাস করেন। ঈশ্বর তোর মঙ্গল করুন। ত্রিধার চোখে আনন্দের জল আসে। বোধ হয় এতদিনে তার জীবন সার্থক হলো। ত্রিধার হঠাৎ অন্তর্ধানে উজান একেবারে ভেঙে পড়েছে। উজান কখনো স্বপ্নেও ভাবেনি যে ত্রিধা বাড়ি থেকে এইভাবে চলে যেতে পারে। উজান মনে মনে রোজ নিজেকে দোষ দেয় ত্রিধার প্রতি তার উদাসীনতার অবহেলাকে। উজান বড় বেশি ব্যস্ত থেকেছে তার কাজ আর নিজেকে নিয়ে। ত্রিধার ভালো লাগা, মন্দ লাগা, ইচ্ছা অনিচ্ছাকে কখনো গুরুত্ব দেয়নি, দেওয়ার প্রয়োজন আছে বলেও ভাবিনি। সেই ত্রিধাই এখন তাকে দিন দিন রাত ভাবাচ্ছে। ভালো করে খেতে পারে না উজান, ঘুমোয় না, শুধু ভাবে ত্রিধার কথাই। সমস্ত জায়গার খোঁজ করেছে উজান, যেখানে যেখানে করা সম্ভব। ত্রিধার বাপের বাড়িতেও গিয়েছে। সেখানে বসে ত্রিধার বাবা মায়ের সাথেও এই বিষয়ে আলোচনা করেছে, কিন্তু তারাও তো কোনো খোঁজ দিতে পারেননি। থানায় নিখোঁজ ডায়েরি করেছেন, কিন্তু সেখান থেকে কোনো খবর আসেনি এখনো। কর্পূরের মতো কোথায় উত্তর গেল মেয়েটার? উজান কোনো ভুল পথে পা দিল না তো? শুধু মনে মনে বলে, ফিরে এসে ত্রিধা, আর কখনো তোমাকে কোনো অবহেলা করব না। আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। তিথি আর ঋষিরও খুব মন খারাপ। মম ছাড়া পুরো বাড়ি ফাঁকা লাগে। তিথির এখন মনে হয়, কেন মায়ের কথা শুনতাম না, কেন অবজ্ঞা করতাম, কেন সবসময় মমের থেকে দূরে দূরে থাকতাম, নিজেদের জগতে কেন এত ব্যস্ত থাকতাম, কেন একবারও ভাবিনি যে মনের সময় কাটে কি করে সারাদিন, কেন একবারও জানতে চাইনি মম কি চায়। আচ্ছা, কখনো কি মায়ের জন্মদিনটাও মনে রেখেছি? মা মা বলে অকারণে ডেকেছি কখনো? কখনো মাকে জড়িয়ে ধরেছি বলেও তো মনে মনে পড়তো না। তাই তো মম অভিযান করে আমাদের ছেড়ে চলে গেছে। এখন কে ভাঙবে মায়ের অভিমান, কেই বা ফেরবার তাকে? উজান এখন রাতে ছেলে মেয়ের কাছেই প্রায় শোয়। ঋষি খুব ভয় পায়, মাঝে মাঝে কোকিয়ে কেঁদে ওঠে। উজানের বুকে মাথা গুঁজে জিজ্ঞাসা করে, বাপি, মা কি আর কখনো ফিরবে না? উজান বলে, নিশ্চয়ই ফিরবে বাবা, তোমার মাঝে রাস্তাঘাটও ভালো করে চেনে না, কোথায় যাবে আর তোমাদের ছেড়ে কি কখনো থাকতে পারে? থেমেছে কখনো? ঠিক ফিরে আসবে, ফিরতে তো তাকে হবেই, আমার জন্য না হোক তোমাদের জন্য। উজান ঋষির মাথায় হাত বুলিয়ে দেয়। ত্রিধার বাবা মাও রোজ কাঁদেন, কোথায় হারিয়ে গেল মেয়েটা। ছোটবেলা থেকেই তো সব কিছু মেনে নিতে শিখে গেছে ত্রিধা। সব রকম পরিবেশে নিজেকে মানিয়ে নিতে শিখেছে সে। কখনো তো মুখ ফুটে কোনো অভিযোগ করেনি, চাইতেও শেখেনি। তবে আজ কি হলো, কি এমন অভিমান কিসের উপর, এত রাগ যে সাজানো সংসার ফেলে হারিয়ে যেতে লাগলো? বুড়ো বাবা মায়ের মুখটাও কি মনে পড়েনি একবারও? ত্রিধা যে তাদের একমাত্র সন্তান, কি নিয়ে বাঁচবেন তারা? মরে গেলে নাকি মুখাগ্নি করবে তাদেরকে মৃত্যুর আগে? কি মেয়েটাকে আর কখনো দেখতে পাবে? ত্রিধা একা খোলা ছাদে দাঁড়িয়ে আছে, একদমই একা। ত্রিধার হঠাৎ মনে হলো ওর কেউ নেই, ওর কিছুই নেই। ওকে কেউ কখনো ভালোবাসেনি, কেউ কখনো বোঝেনি। ছোটবেলা থেকেই ও সকলের সম্পত্তি ছিল। ওর মা বাবা ওকে জড় পদার্থ ভেবেছিল যেখানে খুশি ওকে থামিয়ে দেওয়া যায়, নামিয়ে দেওয়া যায়। ত্রিধা কি চায় না চায় সেটা ভাববার কোনো দরকার নেই। মানুষ যে মানুষের মন চায়, অর্থ সম্পত্তি আর মিথ্যা প্রদর্শন চায় না, সেটা কি একবারও ভাবেনি? অবহেলা, অসম্মান আর অনাদর একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, কেউ তা ভাবেনি। বিশেষত কাছের মানুষদের অবহেলা। এই জীবন তাকে কি দিল? সব সময় শুধুই সবার সব কিছু মেনে নেওয়া। এক এক সময় মনে হয়, ভগবান তার হৃদয়খানা পাথর দিয়ে কেন বানালেন না?
তাকে অনুভূতি শূন্য করে দিলেন না কেন? লক্ষ্যহীন, পথহীন, উদ্দেশ্যহীন জীবন, কেবলই অন্ধমোহ। ত্রিধার মুহূর্তের জন্য মনে হলো এই ছাদ থেকে নিচে ঝাঁপ দেয়। নিজের জন্য কেন কখনো বাঁচতে শেখেনি ত্রিধা? কেন শুধু অন্যের জন্যই বাঁচবে সে? ভিক্ষা পাত্র নিয়ে কেন ভালোবাসা ভিক্ষা করবে সে? কেন কাউকে প্রত্যাখ্যান সেও করতে পারে না? কেন জোর করে বলতে পারে না যে তোমাদের কাউকে আমি চিনি না, তোমরা কেউ আমার এতটুকু ভালোবাসার যোগ্য না? তোমাদের কারোরই কোনো অধিকার নেই আমাকে কাঁদাবার। আমি এবার থেকে আমার শর্তেই বাঁচব, কারোর মুখের দিকে তাকিয়ে নয়। মূল্যহীন ব্যর্থ জীবনে আমি আর বইব না। হয় সফলে হবে, আর না হলে নিজেকে শেষ করে দেব। ভাবনার স্রোতে ভেসে অনেক অনেক দূরে চলে গিয়েছিল ত্রিধা। হুঁশ ফিরে এলো মামিমার ডাকে। কি ভাবছিস মা? এত কেন কষ্ট পাচ্ছিস? পুরুষ মানুষের প্রকৃতি ওই রকম, বড় নিষ্ঠুর, বড় উদাস। পাওনাটুকুই বুঝে নিতে জানে শুধু। কোথাও যে কিছু দিতে হয় তা ওরা কিছুতেই মানতে চাইবে না। আর মেয়েদের প্রকৃতি দেখ, শুধুই কেবল জড়িয়ে বাঁচতে চায়। বোধ, বুদ্ধি, আত্মসম্মান, লজ্জা সবকিছু ভালোবাসার মানুষের ওপর পায়ে দিয়ে দেয়, তবু কাউকে কখনো ছাড়তে পারে না। বলতে পারে না যে চলে যাও, তোমাকে আমি চাই না। ওই যে হৃদয়ের দুর্বলতা, নারীর শিকড়। মাতৃত্ব কি ভীষণ অসহায়। প্রেমিক হোক বা স্বামী অথবা সন্তান অথবা পিতা, মেয়েরা যে সকলেরই মা। পুরুষ আর নারীর প্রকৃতি কোথাও মেলে না। তবুও কি অদ্ভুত দেখো, এই দুজনের মিলন ছাড়া সৃষ্টিও সম্ভব নয়। ত্রিধা কেঁদে ফেলে বলে, মাসিমা, আমি ওদের কখনোই ভুলতে পারছিলাম না। বুকের ভেতরে যে বারবার হাহাকার উঠছে, মনে হচ্ছে আমি স্বার্থপর, উচ্চাকাঙ্ক্ষী, লোভী। আমি নিজে ভালো থাকবো বলেই আমার সংসার ফেলে এখানে পড়ে আছি। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। মামিমা বলেন, শোনো ত্রিধা, ওরা যদি তোকে সত্যি ভালোবাসে তবে তোকে ঠিক খুঁজে বার করবেই। তুই তো ওই সংসারের মাটি ত্রিধা, তোকে ছাড়া ওরা দাঁড়াবে কোথায়? এখন যেমন আছিস থাক, আমরাও তো তোর বাবা মা। সস নিয়ে চুলে হাত বুলিয়ে বলেন, আয় তো মা, আমি তো চুলটা বেঁধে দিই। গা ধুয়ে আয়, একটা ভালো শাড়ি পর। যেদিন থেকে এখানে এসেছিস নিজের দিকে তাকিয়ে দেখিসনি একবারও। এই রূপ, এই সোনার বরণ একেবারে কালি হয়ে গেছে। দ্বিধা বলে, কার জন্য সাজবো মামিমা? কারোর জন্য নয়, শুধু নিজের জন্য। আজ থেকে তুই শুধু নিজের জন্যই বাঁচবি, আর কারোর কথা চিন্তা করে তোর কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। যারা তোকে আর চায় না আর ভালোবাসে না, তোরও তাদের আর ভালোবাসার কোনো দরকার নেই। কঠিন হতে শেখ ত্রিধা, নিষ্ঠুর হতে শেখ, না হলে সারা জগৎ তোকে মারিয়ে দিয়ে চলে যাবে। ত্রিধা, আমাদের কোনো সন্তান নেই। তোর মতো যদি একটা মেয়ে থাকতো তবে আমি তোকে এই কথাটাই বলতাম। কয়েকদিন পর অলোক মামা এসে ত্রিধাকে বললেন, ত্রিধার জন্য একটা খুব ভালো খবর আছে। সামনের মাসে প্রথম দিকে ত্রিধার ছবির প্রদর্শনী। সব ব্যবস্থা করে এলাম, খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে ত্রিধা। সবাইকে একেবারে তাক লাগিয়ে দিতে হবে। ত্রিধা মালা হাতে অপেক্ষা করছে সেই বিশিষ্ট ভদ্রলোকে, যিনি ত্রিধার প্রদর্শনীর উদ্বোধন করবেন। ভদ্রলোক এলেন। এই গাড়ি তো ত্রিধার খুব চেনা। মাথায় নীলবাতি জ্বলছে, এমনকি নাম্বার প্লেটটাও। কে এসেছেন ত্রিধার আর কোনো সন্দেহ নেই। এ তো উজানি, কিন্তু কি করে, কেন, তাকে তো কেউ একবারও জানালো না। হাত পা কাঁপছে ত্রিধার, মনে হচ্ছে পায়ের নিচে আর একটুখানি মাটির নেও কোথাও। ত্রিধার নড়াচড়া করবার সামর্থ্যও যেমন চলে গেছে। উজান এখন ত্রিধার মুখোমুখি। উজানের চোখে বিস্ময়, ত্রিধার চোখে জল। আশেপাশে সবাই অবাক হয়ে গেছে। ত্রিধা কেমন স্থির হয়ে গেছে। ত্রিধাকে দেখে এই মুহূর্তে কন্যাকুমারীর সেই মূর্তি মনে পড়ছে, যে শিবকে বর হিসেবে বরণ করে নেবে বলে আজীবন মালা হাতে দাঁড়িয়েছিল। দাঁড়াতে দাঁড়াতে একসময় পাথর হয়ে গেল। ত্রিধাও যেন আজ সেই রকম পাথর হয়ে গেছে, যে মানুষটার থেকেও পালিয়ে যেতে চায়। সেই মানুষটার আজ এমন একটা দিনে তার সামনে কেন চলে এলে? এ কি নিয়তির পরিহাস, নাকি পুরোপুরি সাজানো? আশেপাশের লোকের ডাকে ত্রিধারা একটু যেন সম্বিত ফিরে আসে। আশেপাশে অলোক মামাকে কোথাও দেখা যাচ্ছে না। তার কাছে অনেক প্রশ্নের জবাব নেওয়ার আছে। মালাটা সামনে দাঁড়ানো একটি মেয়ের হাতে দিয়ে ত্রিধা সোজা ভেতরে চলে যায়। বাইরে গুঞ্জন ওঠে, সবাই নানা কথা বলতে থাকে। ত্রিধার মনে হয় এই মুহূর্তে অলোক মামার সাথে দেখা না হলে পাগল হয়ে যাবে। অলোক মামার সাথে দেখা হয় একসময়। অলোক মামা ত্রিধাকে কিছু বলতে চান, ত্রিধা কিছু শুনতে চায় না। আর অলোক মামাকে টানতে টানতে ভেতরে একটা ঘরে নিয়ে যায়, দরজা বন্ধ করে দেয়।
ত্রিধার এই আচরণে অলোক মামা ভয় পেয়ে যান। ত্রিধার পুরো শরীর কাঁপছে, কেঁদে কেঁদে চোখের কাজল ঘেটে গেছে, মাথার চুল থেকে মালা খসে পড়েছে। ত্রিধা ভয়ানকভাবে ঘামাচ্ছে। অলোক মামার মনে হলো এইভাবে বেশিক্ষণ চললে ত্রিধা অসুস্থ হয়ে যাবে। অলোক মামা ত্রিধাকে শান্ত করবার চেষ্টা করেন, ততক্ষণে মামিরাও ছুটে এসেছেন। ত্রিধা অলোক মামির দিকে তাকিয়ে জোরে চিৎকার করে বলে, বল কেন করলে এমন কাজ? আমাকে একবার জানাবার প্রয়োজন বোধ করলে না তুমি? আমাকে কেন এত ছোট করে দিতে পারলে? তোমার বিবেক একটুও বাঁধল না? অলোক মামা, আমি যে তোমাকে বিশ্বাস করেছিলাম, এত বড় বিশ্বাসঘাতকতা তোমার মেয়ে হলে করতে পারতো বলো? অলোক মামার কথা বলার শক্তি হারিয়েছেন, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, চোখের কোলে জল টলটল করছে। এগিয়ে এসে ত্রিধার মাথায় হাত রাখলেন। এবার কাঁদছেন, ত্রিধাও কাঁদছে ফুপিয়ে। বলছেন, বড় ভুল হয়ে গেছে মা, আমি তোকে অপমান করতে চাইনি, শুধু তোদের আবার মেলাতে চেয়েছিলাম। আমি বুঝতে পারিনি মা তোর কোনখানে লাগবে। পুরুষরা কখনো মেয়েদের মন বুঝতে পারবে না রে, আমিও যে পুরুষ। ত্রিধা বলে, তুমি ওকে চলে যেতে বলো, নয়তো আমি এই ঘর থেকে একটা পাও বের হব না। সারাদিন আমি এখানেই আটকে থাকবো। অলোক মামা বাইরে গেলেন। কিছুক্ষণ বাদে ফিরে এসে বলেন, ত্রিধা, উজান তোর সাথে একবার কথা বলতে হবে। ত্রিধা চিৎকার করে বলে, কিন্তু আমি ওর সাথে কোনো কথাই বলছি না। কিন্তু ততক্ষণে উজান এই ঘরে পৌঁছে গেছে। উজান বলে, ত্রিধা, দয়া করে আমার কয়েকটা কথা শোনো, তারপরেই আমি চলে যাব। তোমায় আর বিরক্ত করব না, বলো তোমার কি বলার আছে। উজান বলে, ত্রিধা, তুমি বদলে গেছো, তোমারকে আমি আর চিনতে পারছি না। তুমি বাধ্য করেছো আমাকে বদলে যেতে। মানুষ ভেবেছো কখনো আমাকে? অসভ্যমান, অসম্মান আর অবহেলার জীবন দিয়েছো আমাকে। প্রতি মুহূর্তে বুঝিয়ে দিয়েছো যে আমি তোমার যোগ্য না। এমনকি ছেলে মেয়েদেরও আমার থেকে দূরে সরে গিয়ে দিয়েছো ওদের। আমি আর মানুষ করতে পারিনি, ছুতে পারিনি কখনো। ত্রিধা, আমি তোমাকে ফিরে যাবার জন্য জোর করব না একবারও। তিথি আর ঋষির একটিবার তোমার সাথে দেখা করতে চায়, তুমি কি দেখা করবে? ত্রিধা বলে, তিথি আর ঋষি আমি ছাড়াও অনেক ভালো থাকতে পারে, ওদের মায়ের কোনো প্রয়োজন নেই। মা মানে কি ওরা জানে না, ওদের কখনো জানানোই হয়নি। আমি এতদিন পরে নিজের জীবন নিজেই বাঁচতে শিখেছি, দয়া করে আমাকে বাঁচতে দাও। ত্রিধা দ্রুত পায়ে ওই ঘর ছেড়ে বেরিয়ে আসে, পেছন ফিরে তাকায় না একবারও। অলোক মামা উজানকে বলেন, আমার মনে হয় এই মুহূর্তে তোমার চলে যাওয়াই ভালো। ত্রিধা অনেক দিন পর একটু ভালো আছে। তুমি জানো না ও কতটা বিপর্যস্ত অবস্থায় আমাদের বাড়ি এসেছিল। এমন হবে জানলে আমি কখনোই তোমাকে এখানে আসতে বলতাম না। উজান আর কোনো কথা না বলে আস্তে আস্তে চলে যায়। অলোক মামাই নিজের হাতে ত্রিধার প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে ত্রিধার প্রত্যেকটা ছবি খুব প্রশংসিত হয়, প্রায় সিংহভাগ ছবি বিক্রি হয়ে যায়। পরের দিন সকালে খবরের কাগজে ত্রিধার ছবির প্রদর্শনী সম্পর্কে একটি রিপোর্টও বের হয়। সকাল থেকেই ত্রিধার মনটা আজ খুব ভালো ছিল। ত্রিধার বাবা মায়েরও আজ এখানে আসবার কথা। ত্রিধার সকাল থেকেই মাসিমার সাথে রান্নাঘরেই ব্যস্ত। অলোক মামা বাজার থেকে একটা বিশাল ইলিশ মাছ এনেছেন। ত্রিধার ওপর হুকুম হয়েছে ঝালে ঝোলে অম্বলে জমিয়ে রান্না করতে হবে। ত্রিধাও সকাল থেকে কোমর বেঁধে লেগে পড়েছে। হঠাৎ কাজের মেয়ে রুমা এসে খবর দিল, বাড়ির বাইরে বিশাল গাড়িতে করে কারা সব এসেছে। ত্রিধা দিদিমণির খোঁজ করছে। অলোক মামা চা খাচ্ছিলেন, রুমার কথা শুনে হেসে বললেন, দেখ ত্রিধা, বাড়ি বয়ে তোকে কেউ সম্বর্ধনা দিতে এলে বোধ হয় হয়তোবা কোনো ভালো কাজের অফার। ত্রিধা হেসে বলে, দেখছি। শাড়িটা ঠিকঠাক করে এলোমেলো চুলটা আঁচড়ে ত্রিধা বাইরে আসে। চেনা গাড়ি, চেনা লোকজন। উজান এসেছে তিথি আর ঋষিকে নিয়ে। ত্রিধাকে দেখে ঋষি দৌড়ে এসে মায়ের কোমরটা জড়িয়ে ধরে। তিথি খানিকটা সংকোচে একটু দূরে দাঁড়িয়ে থাকে। ত্রিধা কেঁদে ফেলে। ঋষি বলে, মম, এবার তুমি বাড়ি যাবে তো? ত্রিধা কোনো উত্তর দেয় না। তিথি এবার সাহস করে মায়ের কাছে এগিয়ে আসে, বলে, মম, ফিরে চল, তোমাকে ছাড়া আর ভালো লাগছে না। উজান দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কখনো অলোক মামাও এসে দাঁড়িয়েছেন ত্রিধার পাশে। ত্রিধা নিজেকে সামনে নিয়ে বলে, আমার পক্ষে আর ফিরে যাওয়া সম্ভব নয়। তোমরা তোমাদের বাবার সাথেই ভালো থাকবে, তোমাদের মায়ের জগৎটা আলাদা, সেটা তোমাদের সাথে মেলে না। উজান, দয়া করে ওদের নিয়ে চলে যাও, আর কখনো এসো না। উজান বলে, বিশ্বাস করো ত্রিধা, আমি ওদের এখানে আনতে চাইনি, কিন্তু আজ সকালে খবরের কাগজে তোমার প্রদর্শনীর ব্যাপারে যে খবরটা বের হয়েছিল,
সেটা দেখে ওরা এমন কান্নাকাটি শুরু করলেছে। উজানের কথা শেষ হয় না, ঋষি কাঁদতে কাঁদতে ত্রিধাকে বলে, মম, এবার থেকে আমরা তোমার সব কথাই শুনে চলবো, কোনোদিন কোনো কথার অবাধ্য হব না, তোমাকে আরও একটুও কষ্ট দেব না, ফিরে চলো মন, ফিরে চলো। ত্রিধা জোর করে ঋষির হাত ছাড়িয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। অলোক মামা উজানকে বাচ্চাদের নিয়ে ভেতরে আসতে বলেন, কিন্তু উজান রাজি হয় না। ক্রন্দনরত ঋষিকে জোর করে গাড়িতে তুলে গাড়ি স্টার্ট দিয়ে দেয়। ত্রিধার যখন খুব কান্না পায়, কষ্ট হয়, তখন ত্রিধা স্টুডিওতে চলে আসে। এখানে একা বসে কাঁদে। স্টুডিওতে ঢুকতে গিয়ে ত্রিধার পায়ে যেন কি ঠেকলো। ত্রিধা মাথা নিচু করে দেখে একটা চড়াই পাখির বাচ্চা এখনো ভালো করে ডানাই গজায়নি, সম্ভবত উড়তে গিয়ে কড়িকাঠের বাসা থেকে নিচে পড়ে গেছে। ওপরে মা চড়াইটা ছটফট করছে খুব। ত্রিধা বাচ্চাটাকে খুব সাবধানে হাতের তালুতে তুলে নেয়, জলের বোতল থেকে মুখে একটু জল দেয়। বাচ্চাটা ভয়ে ত্রিধার হাতের তালুতে কাঁপছে থরথর করে। ত্রিধা ঘরের কোণে রাখা বড় মইটা নিয়ে আসে, বাচ্চাটাকে হাতের মুঠোয় নিয়ে খুব সাবধানে কড়িকাঠে বসিয়ে দেয়। মা চড়ুই পাখি বাচ্চাকে ফিরে পেয়ে আনন্দে ডানা ঝাপটাতে থাকে। ত্রিধা আস্তে আস্তে মই বেয়ে নিচে নেমে আসে, তাড়াতাড়ি নিজের ফোনটা হাতে তুলে নেয়। এখনও উজানরা হয়তো খুব বেশি দূরে যায়নি। ত্রিধা যেন একবার বললেই উজান ফিরে আসবে, হাসবেই। ফোনে কথা বলে, এক ছুটে মামিমার কাছে রান্নাঘরে চলে যায় ত্রিধা। মামিমাকে গিয়ে বলে, আর খানিকটা চাল বেশি নিও মামিমা, তোমার জামাই আর নাতি নাতনিরা এবেলা এখানেই খাবে গো। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশানগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।